ভ্যারিয়েশন পার্ট বি। আগের দিন যেটা ডিসকাশন হয়েছিল সেটা হচ্ছে যদি ডিরেক্ট প্রপোর্শনে থাকে তাহলে যেটা হচ্ছিল সেটা হচ্ছে ধর এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই লিখছিলাম, আর এটার মানে ছিল হচ্ছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা আগের দিনে একটু রিক্যাপ করে নিচ্ছি। তার মানে কোনো একটা ভ্যালু এক্স ওয়ান থেকে ধর এক্স টু হলো, আর সেম ভ্যালুটা ধর আরেকটা ভ্যারিয়েবলের ভ্যালু ওয়াই ওয়ান থেকে ওয়াই টু হলো, তাহলে এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু বাই ওয়াই টু ছিল আগের দিনের ডিসকাস অনুযায়ী। আগের দিনের ডিসকাশনে এটা আলোচনা করেছিলাম যে এটা কেন হচ্ছে না হচ্ছে, আর এই কনস্ট্যান্টটার ভ্যালু কে ধরে নিয়েছিলাম, এটাকে প্রপোর্শনাল কনস্ট্যান্ট বলছিলাম। ঠিক আছে, আচ্ছা আজকে যদি আজকের ডিসকাশনটা হচ্ছে এখানে কি হচ্ছিল, এখানে হচ্ছিল যে যদি ডিরেক্ট প্রপোর্শনে ছিল তো তাহলে কি হচ্ছিল যে এক্স বেড়ে এক্স ওয়ান বেড়ে গিয়ে যদি এক্স টু হয় তাহলে ওয়াই ওয়ানটাকেও বেড়ে গিয়ে ওয়াই টু হতে লাগবে। তার মানে দুটো ভেরিয়েবল আয়দার একসাথে বাড়ছিল অথবা একসাথে কমছিল। এক্স ওয়ান বাড়লে এক্স বাড়লে ওয়াইও বাড়ছিল, অথবা এক্স কমলে ওয়াইও কমছিল। এই কনসেপ্টের ওপর বেস করে নিয়ে আমরা কিছু অঙ্ক কিন্তু সলভ করেছিলাম। এরপরে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা হচ্ছে উল্টোটা মানে হচ্ছে একটা ভেরিয়েবল বাড়লে আরেকটা ভেরিয়েবল যদি কমে, আর আরেকটা ভেরিয়েবল কমলে যদি আরেকটা ভেরিয়েবল বাড়ে। এরকম কনসেপ্টের যে অঙ্কগুলো সেটা হচ্ছে ইনডিরেক্ট প্রপোর্শনে যদি থাকে, বা হ্যাঁ ইনডিরেক্ট প্রপোর্শন বা ইনভার্স প্রপোর্শন। কি কনসেপ্ট দেখ ভালো করে। ধর একটা ভেরিয়েবল ছিল এক্স, অঙ্কে থাকবে, বুঝতেই পারছিস ভেরিয়েবল বলতে কি বলছে, আগের দিনে যেহেতু পার্টের অঙ্কগুলো করেছিস। আচ্ছা এবার ধর আরেকটা ভেরিয়েবল ছিল ওয়াই। যদি এক্স ওয়াই এটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলি যে এক্স অ্যান্ড ওয়াই আর ইন ইনভার্স প্রপোর্শন। আগের দিন কি ছিল, যদি এক্স বাই ওয়াই কনস্ট্যান্ট হয় তাহলে ডিরেক্ট প্রপোর্শন। আজকের আলোচনা হচ্ছে যদি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় তাহলে ইনভার্স প্রপোর্শন। এক্স ওয়াই যদি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হওয়ার মানে কি, যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু ওয়াই টু হয়, তাই তো। মানে হচ্ছে ধর একটা ভেরিয়েবল এক্স ওয়ান থেকে এক্স টু হয়েছে, আরেকটা ভেরিয়েবল যদি ওয়াই ওয়ান থেকে ওয়াই টু হয়, তাহলে আর যদি বলা থাকে যে এক্স আর ওয়াই ইনভার্স প্রপোর্শনে আছে, যেটাকে ডিনোট করা হয় এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই, এইভাবে ডিনোট করা হয়ে থাকে। ঠিক আছে, আগেরটা কি ছিল, আগেরটা ডিরেক্ট প্রপোর্শনে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই লিখছিলাম, আজকে লিখবো এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই। কী কনসেপ্টে আসি আগে, ধর এক্স ওয়ান থেকে বেড়ে গিয়ে এক্স টু হয়েছে, আর আরেকটা ভেরিয়েবল ওয়াই ওয়ান থেকে বেড়ে গিয়ে ওয়াই টু হয়েছে, তাহলে এর মানেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু ওয়াই টু হবে। এটা আজকের ডিসকাশন। আগের দিনের ডিসকাশন ছিল এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু বাই ওয়াই টু, এটা আগের দিনের ডিসকাশন ছিল। আজকের ডিসকাশন হচ্ছে এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু ইন্টু ওয়াই টু। তার মানে আজকের কাজ হচ্ছে প্রোডাক্ট নিয়ে। ভালো মতো দেখ কী বলছি। ধর আমি বললাম এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু ওয়াই টু, তার মানে এক্স ওয়ান চেঞ্জ হয়ে এক্স টু হয়েছে, ওয়াই ওয়ান চেঞ্জ হয়ে ওয়াই টু হয়েছে, কিন্তু ওদের প্রোডাক্টটা সেম আছে। তাহলে একটা জিনিস বুঝতে পারছিস, ধর এক্স ওয়ানের ভ্যালু ছিল আগে 10, ধর এক্স টু এর ভ্যালু ছিল আগে ধর ওয়াই ওয়ানের ভ্যালু ছিল আগে 8, তাহলে এদের প্রোডাক্ট কত ছিল, এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 10 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 80 ছিল। এখন ধর কোনো কারণে এক্স টু এটা 20 হয়েছে, তাহলে ওয়াই টু কত হবে সেটা আমি জানি না, বের করবো কীভাবে বের করবো। তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু ওয়াই টু, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে কত, 10 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 20 ইন্টু ওয়াই টু। ওয়াই টু এর ভ্যালু বের করবো, কত হচ্ছে দেখ ওয়াই টু এর ভ্যালু হবে হচ্ছে 4। তার মানে এক্স ওয়ান থেকে এক্স টু হলো বেড়ে গিয়ে, কীরকম বাড়লো, এটা ছিল 10, এটা এখন হলো হচ্ছে 20। আর ওয়াই ওয়ানটা কী হলো, ওয়াই ওয়ানটা কিন্তু কমলো। কেন কমলো, আগে ছিল হচ্ছে 8, এখন হয়ে গেছে 4, দেখতে পাচ্ছিস। যদি যেহেতু প্রোডাক্টটা সেম, এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু ওয়াই টু, যেহেতু প্রোডাক্টটা সেম, তাই একটাকে যদি বাড়িয়ে দিস অবভিয়াসলি আরেকটাকে তো কমাতে হবে, নাহলে প্রোডাক্টটা সেম কী করে হবে। এটাও বাড়ছে এটাও বাড়ছে, তাহলে প্রোডাক্টটাও তো বাড়বে। তোকে কী করতে লাগবে, প্রোডাক্টটাকে সেম রাখতে হবে। যদি প্রোডাক্টটাকে সেম রাখতে হয় তাহলে একটা ভেরিয়েবলের ভ্যালু যদি বাড়িয়ে দিস তাহলে অবভিয়াসলি আরেকটা ভেরিয়েবলের ভ্যালু কমাতে লাগবে।
একটা ভেরিয়েবল বাড়ছে আরেকটা ভেরিয়েবল কমছে, তার জন্যই আমরা লিখি এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y। তাহলে এটা যদি প্রপোর্শনাল সাইনটাকে ওঠাতে লাগে তাহলে আগের দিনের মতো একটা কনস্ট্যান্ট লাগবে, কনস্ট্যান্টটা ধরলাম কে ইন্টু 1/y, যেখানে কেটাকে আমরা বলবো হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, রাইট? তাহলে ডিসকাশনে কীরকম হিসাব দাঁড়াবে ডিসকাশনের ক্ষেত্রে? দেখ, এদিকে লিখি হচ্ছে ডিরেক্ট প্রপোর্শন, আগের দিনের ডিসকাশন, আর এদিকে লিখি হচ্ছে ইনভার্স প্রপোর্শন। ভেরিয়েবলটাকে আমি এক্স আর ওয়াই চুজ করে নিচ্ছি, রাইট? দুটো ভেরিয়েবল, সেটা নাম্বার অফ পিপল হতে পারে, নাম্বার অফ ওয়ার্কিং ডেজ হতে পারে, অ্যামাউন্ট অফ ফুড হতে পারে, যা খুশি তাই হতে পারে, সেটা অঙ্ক অনুযায়ী ডিপেন্ড করবে। আমি দুটো ভেরিয়েবল ধরলাম এক্স আর ওয়াই। ডিরেক্ট প্রপোর্শনে কী লিখি? এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই। ইনভার্স প্রপোর্শনে কী লিখি? এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y। আর কি লিখি? এক্স ইজ ইকুয়াল টু সাম কে ইন্টু ওয়াই, যেখানে কেটাকে হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে কি লিখি? এক্স ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই, এখানেও কেটা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, রাইট? এখানে কি লিখি? এখানে লিখি হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই ইনক্রিজ অর ডিক্রিজ সাইমালটেনিয়াসলি। মানে কি? এক্স আর ওয়াই একসাথে ইনক্রিজ আর ডিক্রিজ করে। এখানে কি? ইফ এক্স ইনক্রিজেস দেন ওয়াই ডিক্রিজেস, if x decreases then y increases, উল্টো। আর কি লিখি? এখানে লিখি হচ্ছে x1 বাই y1 ইজ ইকুয়াল টু x2 বাই y2। এটা প্রিভিয়াস ভ্যালু অফ x, এটা প্রেজেন্ট ভ্যালু অফ x, এটা প্রিভিয়াস ভ্যালু অফ y, এটা প্রেজেন্ট ভ্যালু অফ y। এখানে কি লিখি? এখানে লিখি x1 y1 ইজ ইকুয়াল টু x2 y2, প্রিভিয়াস ভ্যালু অফ x, এটা প্রেজেন্ট ভ্যালু অফ x, এটা প্রিভিয়াস ভ্যালু অফ y, এটা প্রেজেন্ট ভ্যালু অফ y। এই চারটে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এটা মাথায় রাখতে লাগবে, দরকার পড়লে এই জায়গাটা আরেকবার একটু দেখে নে। এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই লিখি ডিরেক্ট প্রপোর্শনে, ইনভার্স প্রপোর্শনে কি লিখি? এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y অর ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x, যেভাবে ইচ্ছা, যে কোনো একটা নোশনেই চলতে থাক, কোনো অসুবিধা নেই, এটা এমনি লিখে রাখলাম, ঠিক আছে? এখানে প্রপোর্শনাল সাইনটা ওঠানোর জন্য লিখি এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, এখানে প্রপোর্শনাল সাইনটা ওঠানোর জন্য লিখি এক্স ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই। এখানে এক্স অ্যান্ড ওয়াই ইনক্রিজ অর ডিক্রিজ সাইমালটেনিয়াসলি। এখানে কি? ইফ এক্স ইনক্রিজেস দেন ওয়াই ডিক্রিজেস, ইফ এক্স ডিক্রিজেস দেন ওয়াই ইনক্রিজেস। এখানে কি লিখি? ইফ x1 বাই y1 ইজ ইকুয়াল টু x2 বাই y2 হয়, দুটোর রেশিওটা সেম হয়। এখানে দুটোর প্রোডাক্টটা সেম হয়, x1 y1 ইজ ইকুয়াল টু x2 y2। এখানে কি? তার জন্য একটা বাড়লে আরেকটাকেও বাড়াতে লাগবে, না হলে রেশিওটা সেম হবে না, অর একটাকে কমালে আরেকটাকেও কমাতে হবে, না হলে রেশিওটা সেম হবে না। এখানে কি করি? এখানে যদি x1টা বেড়ে x2 হয় তাহলে অবভিয়াসলি y1টাকে কমে y2 হতে লাগবে, তার রিজন এখানে ডিসকাস করে দেখেছিস যে একটা যদি বাড়ে তাহলে আরেকটাকে কমতে হবে, অবভিয়াসলি তাই, না হলে দুটোর প্রোডাক্ট কোনোদিনও সেম তো থাকবে না। ধর দুটো নাম্বার আছে, দুটো নাম্বার 10 আর 5 আছে, এটাকে মাল্টিপ্লাই করে তুই 50 পাচ্ছিস, 10টাকে যদি কোনো কারণে বাড়িয়ে দিয়ে তুই 25 করে দিস, অবভিয়াসলি 5টাকে তো কমাতে লাগবে, না হলে তো 50 হবে না। যদি 5-এর থেকে যা কিছুই বেশি লাগ, অবভিয়াসলি 50কে ক্রস করে চলে যাবে। তার মানে দুটো নাম্বারের প্রোডাক্ট যদি সেম রাখতে হয়, এখানে কি প্রোডাক্ট সেম থাকবে, x1 y1 ইজ ইকুয়াল টু x2 y2, দ্যাট মিন দ্য প্রোডাক্টস that means the product values of x and y in the previous case and the present case must be same. তো তার মানে x1 এর ভ্যালু, if the previous value of x1 is 10 and the present value of x, if the previous value of x is 10 and the present value of x is 25, that means if x1 is equal to 10 and if x2 is equal to 25, then if y1 is equal to 5, then y2 must be less than y1, otherwise the product will not be same. প্রোডাক্টটাকে সেম করবার জন্য যদি একটা ভেরিয়েবলের ভ্যালুকে বাড়াস তাহলে আরেকটা ভেরিয়েবলের ভ্যালুকে কমাতে লাগবে, আর আরেকটা ভেরিয়েবলের ভ্যালু যদি কমাস তাহলে আরেকটা ভেরিয়েবলের ভ্যালুকে বাড়াতে লাগবে, আদারওয়াইজ দ্য প্রোডাক্ট উইল নট বি সেম। বুঝতে পারছিস? 10 × 5 মানে 50, এখানে 10টাকে বাড়িয়ে দিয়ে তুই 25 করলি, খুব ভালো কথা, 10টাকে বাড়িয়ে তুই 25 করলি, তার মানে এখানে 5টাকে অবভিয়াসলি কমিয়ে তোকে 2 করতে লাগবে, না হলে 50 তো সেম হবে না, তোকে এই 50টাকে সেম রাখতে লাগবে। দেখ x1 × y1 ইজ ইকুয়াল টু, দ্যাট মিনস এখানেও ইজ ইকুয়াল টু 50 তোকে বসাতে লাগবে, তাহলে এখানে y1 এর ভ্যালুটা অবভিয়াসলি দেখ y এর ভ্যালুটা অবভিয়াসলি 5-এর থেকে কম হয়ে 2 হবে, একটাকে বাড়ালে আরেকটাকে কমতে বাধ্য। এটা হচ্ছে ইনভার্স প্রপোর্শন, ঠিক আছে?
ডিরেক্ট প্রপোর্শন, ইনভার্স প্রপোর্শন, বুঝতে পেরেছিস? ডিরেক্ট প্রপোর্শনে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, ইনভার্স প্রপোর্শনে এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y। ডিরেক্ট প্রপোর্শনের ক্ষেত্রে প্রপোর্শনাল সাইনটাকে ওঠালে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, এখানে এক্স ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই। এখানে এক্স অ্যান্ড ওয়াই ইনক্রিজ আর ডিক্রিজ সাইমালটেনিয়াসলি, এখানে ইফ এক্স ইনক্রিজেস দেন ওয়াই ডিক্রিজেস অ্যান্ড ইফ ওয়াই ডিক্রিজেস দেন এক্স ইনক্রিজেস, একই রকম। এখানে হচ্ছে দ্য রেশিওস অফ দ্য প্রিভিয়াস ভ্যালুস ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট ভ্যালুস। এখানে হচ্ছে দ্য প্রোডাক্ট অফ দ্য প্রিভিয়াস ভ্যালুস ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট ভ্যালুস। তাহলে এখানে যখন রেশিও করছিলাম, যেহেতু রেশিওটার ভ্যালু সেম রাখতে হচ্ছিল, তাই একটাকে বাড়ালে আরেকটাকেও বাড়াতে হচ্ছিল। দ্যাট মিনস এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, মানে একটা ইনক্রিজ করলে আরেকটা ইনক্রিজ করবে, একটা ডিক্রিজ করলে আরেকটা ডিক্রিজ করবে। এখানে যেহেতু প্রোডাক্টটাকে সেম রাখতে হচ্ছে, তাই অবভিয়াসলি একটাকে ইনক্রিজ করলে আরেকটাকে ডিক্রিজ করাতে লাগবে। x1টা ইনক্রিজ হয়ে x2 হলে y1টাকে ডিক্রিজ হয়ে y2 হতে হবে, অথবা x1টা ডিক্রিজ হয়ে x2 হলে y1টাকে ইনক্রিজ হয়ে y2 হতে লাগবে। এটা হচ্ছে ইনভার্স প্রপোর্শনের ফান্ডা। ঠিক, এবার হচ্ছে কম্পাউন্ড প্রপোর্শন। কীরকম কম্পাউন্ড প্রপোর্শন দেয়? এটাও ইজি জিনিস। কম্পাউন্ড প্রপোর্শন, কম্পাউন্ড প্রপোর্শন মানে দুটোই থাকবে, বুঝতেই পারছিস। কম্পাউন্ড প্রপোর্শনে ডিরেক্ট প্রপোর্শন আর ইনভার্স প্রপোর্শন দুটোই থাকবে। কীরকম ঘটনা? ঘটনাটা হচ্ছে এরকম, ধর একটা ভেরিয়েবল এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই আছে, আরেকটা ভেরিয়েবল ধর এক্স ইজ প্রপোর্শনাল টু 1/z আছে। তাহলে এই দুটোকে একসাথে বলে আমি কি লিখি? এক্স ইজ প্রপোর্শনাল টু y/z। এটাকে এইভাবে আমরা লিখি, ওয়াই এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, এক্স ইজ প্রপোর্শনাল টু 1/z। তাহলে একবারে দুটোকে লিখলে বলবো এক্স ইজ প্রপোর্শনাল টু 1/z। এটা হচ্ছে থিওরেম অফ কম্পাউন্ড ভ্যারিয়েশন। এটা হচ্ছে থিওরেম অফ কম্পাউন্ড ভ্যারিয়েশন। এক্স ইজ প্রপোর্শনাল টু y/z লিখতে হবে। এটা এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, এটা এক্স ইজ প্রপোর্শনাল টু 1/z। দুটোকে একসাথে কম্বাইন করলে এক্স ইজ প্রপোর্শনাল টু y/z হবে। এটাকে বলা হয় থিওরেম অফ কম্পাউন্ড ভ্যারিয়েশন। তাহলে এবার যদি প্রপোর্শনাল সাইন ওঠাস বাবা, তাহলে কি লিখবি? k ইন্টু y/z লিখবি, where k is the proportional constant, k is the proportional constant। কোনো ডাউট নেই আশা করি। এবার দেখ, এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন আমি ইউজ করবো না, তখন ব্যাপারটা তুই অঙ্কটা কীভাবে অ্যাপ্লাই করবি সেটা তুই বুঝতে পারবি। এটাকে মাথায় রাখ, যদি এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই আর এক্স ইজ প্রপোর্শনাল টু 1/z হয়। যেমন ধর আমরা যখন করতাম না, তোদের পড়েছিস কিনা আমি জানি না, গ্যাস ল, না তোরা পড়িস নি, এটা বড় ক্লাসের, চার্লস ল অ্যান্ড বয়েলস ল পড়বি, কোনো না কোনো একটা ক্লাসে পড়বি, 9 বা 10 বা 8 কোথাও একটা পড়বি। 8 তো না, 9-10-এ পড়বি হয়তো, হ্যাঁ ওরকম কিছু একটা পড়বি। কী ছিল? আচ্ছা একটু বুঝাই, ফিজিক্স যখন আলোচনা হচ্ছে একটু বুঝাই। ধর একটা এরকম একটা কন্টেনার আছে, ঠিক আছে? এবার ধর কন্টেনারের মধ্যে তুই কিছুটা গ্যাস রেখেছিস, রাইট? ধর এই গ্যাসটার ভলিউম আছে হচ্ছে ভি, ওকে। এবার ধর তোর টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট, সমস্ত কাজ ধরে নিয়ে তুই রুম টেম্পারেচারে করছিস, ঠিক আছে? এবার ধর ওপর থেকে তুই গ্যাসটার ওপর চাপ দিচ্ছিস, এটা কেমিস্ট্রিতে আছে, ঠিক আছে? ধর ওপর থেকে তুই এটার উপর চাপ দিচ্ছিস, তাহলে কি হবে? এর ভলিউমটা কমবে কি না? যত চাপ দিবি তত ভলিউম কমবে। দ্যাট মিনস ইফ ইউ ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ প্রেশার, দ্য ভলিউম অফ দ্য গ্যাস উইল বি ডিক্রিজড। দ্যাট মিনস ইফ দ্য প্রেশার ইজ পি and if the volume is V, then P is proportional to 1/V। যত বেশি প্রেশার তত ভলিউম কমবে, খুব স্বাভাবিক লজিক। টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে, কারণ এখানে যদি তুই নিচে আবার আগুন টাগুন দিস, তাহলে আবার এটা টেম্পারেচার বাড়বে, এটা ভলিউম বাড়বে। আগুন টাগুন দেওয়া যাবে না, ঠান্ডাও করা যাবে না, টেম্পারেচার কনস্ট্যান্ট। তো এরকমভাবে তুই এখানে গ্যাস রেখেছিলি, গ্যাসের ওপর ধর তুই প্রেশারটাকে বাড়াচ্ছিস, তা প্রেশার বাড়ালে কী হবে? এটা হচ্ছে বয়েলস ল, হ্যাঁ এটা বয়েলস ল। তাহলে P ইজ প্রপোর্শনাল টু 1/V। সেম ধর আমি কি বললাম, বা এখান থেকে ঘুরিয়ে বললে কি হবে? V ইজ প্রপোর্শনাল টু 1/P, রাইট? একই ব্যাপার, উল্টো ক্রস মাল্টিপ্লিকেশনের মতো করে ভাবতে পারিস। একই ব্যাপার, যদি একটা বাড়ালে আরেকটা কমে, তো একই রকম তোর ভলিউম তোকে বাড়াতে লাগে, তাহলে চাপটাকে রিডিউস করতে লাগবে। এই যে জিনিসটা ছিল এটাকে উপর দিকে টানতে হবে। দ্যাট মিনস চাপ বলতে প্রেশার, হ্যাঁ। তোকে যদি ভলিউমটাকে ইনক্রিজ করতে হয়, তাহলে প্রেশারটাকে তোকে এখানে রিডিউস করতে লাগবে, রাইট? আর যদি প্রেশারটাকে তুই ইনক্রিজ করিস, তাহলে ভলিউমটা ডিক্রিজড হবে। তো দ্যাট মিনস ভি ইজ প্রপোর্শনাল টু 1/P। দ্যাট মিনস ভলিউম বাড়ানোর জন্য প্রেশারটাকে ডিক্রিজ করতে লাগবে, ভলিউম কমানোর জন্য প্রেশারটাকে বাড়াতে লাগবে। সো 1/P। নাও চার্লস ল,
চার্লস ল কি বলেছে, একই রকম। ধর এরকম একটা তোর একটা কন্টেইনার আছে, সেই কন্টেইনারের ওপরে তুই এখানে ধর কোনো প্রেশার দিবি না, তুই এবার এখানে কি করবি, প্রেশার কনস্ট্যান্ট রাখবি, প্রেশার নিয়ে কোনো ছেড়খানি করবি না। কি করবি, এখানে তুই আগুন দিয়ে দে, ঠিক আছে, এখানে আগুন দিয়ে দে, ধর এখানে আগুন ঠাগুন চলছে, হ্যাঁ। এবার তুই দেখ, যদি যত আগুন জ্বালাবি তত গ্যাসের অ্যামাউন্টটা বাড়বে না, গ্যাসটা বাড়বে তো, রাইট? তো তার মানে দেখ, ভলিউম যত টেম্পারেচার বাড়াবি তত ভলিউম বাড়বে, যত টেম্পারেচার বাড়াবি তত ভলিউম বাড়বে, যত টেম্পারেচার বাড়াবি তত ভলিউম বাড়বে। দিস ইজ নোন অ্যাজ ভি ইজ প্রপোর্শনাল টু টি। ভলিউম অ্যান্ড টেম্পারেচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার। ভলিউম বাড়ালে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়বে, টেম্পারেচার যত বাড়বে ভলিউম তত বাড়বে, তো ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে দুটোকে যদি তুই এখন এই ফর্মুলাটা ইউজ করিস, তাহলে কি পাচ্ছিস, এখানে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, এক্স ইজ প্রপোর্শনাল টু 1/z ছিল, তো কম্বাইন করে তুই লিখলি এক্স ইজ প্রপোর্শনাল টু y/z। এখানে কি পাচ্ছিলে, ভি ইজ প্রপোর্শনাল টু টি, আর একটা পাচ্ছিলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। সো বাই ইউজিং দ্য থিওরেম অফ কম্পাউন্ড ভেরিয়েশন ইউ ক্যান রাইট ভি ইজ প্রপোর্শনাল টু t/p। দ্যাট মিনস এখান থেকে তুই পেলি হচ্ছে, কি পেলি, ভি ইজ প্রপোর্শনাল টু t/p। তাহলে এখান থেকে তুই কি পেলি, পিভি ক্রস মাল্টিপ্লিকেশন ইজ প্রপোর্শনাল টু টি, পিভি ইজ প্রপোর্শনাল টু টি। এই পিভি ইজ প্রপোর্শনাল টু টি, এই প্রপোর্শনাল সাইনটাকে তুললে তুই একটা কনস্ট্যান্ট পাস, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, পিভি ইজ ইকুয়াল টু আর টি। ওখানে কে লিখি না, এখানে আর লিখি। এই আরটাকে বলা হয় হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। যখন চার্লস বয়েলসের ল পড়বি তখন কম্বাইন করে এটা পড়তে পারবি, রাইট? পিভি ইজ ইকুয়াল টু আর টি। সেম প্যাটার্নের এই অঙ্কগুলো হয়। এটা বলতে ইচ্ছা করলো বলে নিলাম, যার ইচ্ছা আছে চার্লস বয়েলস পড়ার একবার একটু গুগল থেকে দেখে নিতে পারিস। এটাই বলা থাকবে যে ভি ইজ প্রপোর্শনাল টু টি অ্যান্ড ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। এটা হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট, আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়েই আছে, জেনারেল পার্টে থাকে এটা, ঠিক আছে। এবার অঙ্কে আয়, কী অঙ্ক ছিল দেখ, ইজি ইজি কিছু অঙ্ক আছে পার্ট বিতে। কী অঙ্ক আছে দেখি পার্ট বিতে, বার করি একটু অঙ্কটা, 1 মিনিট দাঁড়া। 50, হ্যাঁ পেজ 8। ধর বলছে 4 নম্বর অঙ্ক, একটা অঙ্ক করলাম কি, নবীন সাইকেলস টু হিজ স্কুল অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওর স্পিড বলে দিয়েছে 12 কিলোমিটার পার আওয়ার, ওকে। ইট টেক্স হিম 20 মিনিটস টু রিচ দ্য স্কুল। টাইম তাহলে লাগছে হচ্ছে 20 মিনিটস। তাহলে একটা কাজ কর বাবা, এখানে না এটা আওয়ার ছিল, তো এটা আওয়ার ছিল, তাহলে আওয়ারটাকে না একটু তুই মিনিটে কনভার্ট করে নে। তাহলে এটা ছিল হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, মানে বাই 1 আওয়ার ছিল। তাহলে এটা তুই করে নে 12 কিলোমিটার বাই 60 মিনিট। তার মানে এটা পাবি হচ্ছে কি 1/5 কিলোমিটার পার মিনিট। কেন মিনিট করলাম, কারণ এখানে মিনিট দেওয়া ছিল বলে মিনিট করলাম, আর কিছু না। এরপর বলেছে হচ্ছে ইফ ইউ ওয়ান্টস টু রিচ হিজ স্কুল ইন 15 মিনিটস। তাহলে এখন আগে ছিল T1 20 মিনিটস, T2 বলে দিয়েছে 15 মিনিটস, ওকে। এটা S1, তাহলে S2 কত হবে? এবার একটা জিনিস ভাব, তুই সাইকেল চালিয়ে যাচ্ছিস, বা স্কুলের বাসে করে স্কুল যাচ্ছিস, বা বাইকে করে যাচ্ছিস, যেভাবে ইচ্ছে সেভাবে যা। জেনারেলি তো 20 মিনিট লাগে, এবার তোকে কোনো কারণে তাড়াতাড়ি পৌঁছতে হবে। যদি তোকে তাড়াতাড়ি পৌঁছতে হয়, অবভিয়াসলি তোকে স্পিড তো বাড়াতে হবে, নাহলে তুই তাড়াতাড়ি পৌঁছবি কী করে? তার মানে টাইম যত কমবে স্পিড তত বাড়বে, রাইট? টাইম যত কমবে স্পিড তত বাড়বে। তার মানে S ইজ প্রপোর্শনাল টু 1/t। কোনো অসুবিধা নেই। তাহলে আমি কম্পাউন্ড ভেরিয়েশন, তাহলে আমি হচ্ছে তোর ইনডিরেক্ট প্রপোর্শনে কি থেকে জানি, যে এদের প্রোডাক্টটা সেম হয়। দ্যাট মিনস S1T1 ইজ ইকুয়াল টু S2T2, প্রোডাক্ট সেম। S1 আর T1 প্রিভিয়াস ভ্যালুস, S2 অ্যান্ড T2 প্রেজেন্ট ভ্যালুস। S1 কত ছিল 1/5 কিলোমিটার পার মিনিট, আর এটা ছিল 3/20 T1। S2 কত জানি না, বার করবো। T2 কত 15, ক্যালকুলেট করে এবার। S2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 4, তার মানে 4/15 কিলোমিটার পার মিনিট, রাইট? তার মানে পার আওয়ারে করতে গেলে কি করতে লাগবে, তার মানে 4/15 ইন্টু 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে হবে হচ্ছে 4 4 যা 16 কিলোমিটার পার আওয়ার। ডান অঙ্ক, কিছুই নেই। তোকে খালি অঙ্কটা পড়ে এবার যেটা বুঝে নিতে লাগবে, যে তোকে যে ভেরিয়েবল দুটো আছে, তো একই রকম অ্যালগরিদম, যে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ভেরিয়েবলস ফার্স্ট, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রিলেশনশিপস বিটুইন দিস ভেরিয়েবলস, দেন ইউ হ্যাভ টু রাইট whether the variables are in equal direct proportion or in inverse proportion. যদি ডিরেক্ট প্রপোর্শনে থাকে, তোর মনে হয় ডিরেক্টে থাকলে তুই S1, ডিরেক্টে থাকলে তুই x1/y1 ইজ ইকুয়াল টু x2/y2 করবি ডিরেক্টে থাকলে। আর যদি ইনডিরেক্টে থাকে তাহলে তুই প্রোডাক্টটাকে ইকুয়াল করে দিবি x1y1 ইজ ইকুয়াল টু x2y2। এটা ডিরেক্ট,
এটা ইনডিরেক্ট। সেম আমি বুঝে নিলাম অঙ্কটাতে ইনডিরেক্ট, যে আমাকে যদি তাড়াতাড়ি স্কুলে পৌঁছতে হয়, সো আই হ্যাভ টু ইনক্রিজ মাই স্পিড। দ্যাট মিনস আমার টাইম যত কম লাগবে আমার স্পিড তত বাড়বে, যত কমাবো তত স্পিড বাড়বে, যত স্পিড বাড়াবো তত টাইম কম লাগবে। সো these two variables, that means the time and the speed, are in indirect proportion বা inverse proportion. So here the product of the previous values is equal to the product of the present values. এখান থেকে আমার বেরিয়ে গেল S2 আমি জানতাম না, S2 থেকে X ধরে নিবি বা S2 লিখেই করতে পারিস, যেটা তোর সুবিধা। নেক্সট সাম, ওকে, 4 নাম্বারটা বুঝতে পেরেছিস তাহলে। নেক্সট সাম, ঠিক আছে, নেক্সট সামটা দেখ। আচ্ছা, the time needed to travel from one place to another is inversely proportional to the speed. এটা তো একটু আগেই দেখলি, এখানে বলেও দিয়েছে ভালোবেসে তোদেরকে, ঠিক আছে। A person traveling 72 km/h speed, 72 km/h, ফাইন, এটা আমার ডেটা আছে। To go from Dehradun to Lucknow in 10 hours, time is equal to 10 hours, okay fine. How fast must the person travel to make the trip in 9 hours? তাহলে T1 is equal to 10 hour, T2 is equal to 9 hour. তোকে আবার S2 চেয়েছে, পারবি তো রে? করবো না এটা আমি, আগেরটার মতো তো। এখানে তো মিনিট করারও দরকার নেই, এখানেও আওয়ার এখানেও আওয়ার, মিনিট করার দরকার নেই। তাহলে S1 T1 is equal to S2 T2, ইনভার্স প্রপোর্শনে আছে। স্পিড আর টাইম ইনভার্স প্রপোর্শনে আছে, স্পিড বাড়াবি টাইম কমবে, স্পিড কমাবি টাইম বাড়বে, একটা কমালি আরেকটা বাড়লো, একটা বাড়ালি আরেকটা কমলো, তার মানে these two variables are in inverse proportion. So S1 T1 is equal to S2 T2. Now put the values of S1 T1, S2 T2, S1 T1 and T2, then you will be able to find the value of S2. ডান, এটা করে দেবো না। নাম্বার 6 বলেছে হচ্ছে 28 pumps can empty a reservoir in 18 hours. Number of pumps is equal to 28, টাইম লাগছে ফাঁকা করতে is equal to 18. তাহলে P1 28, P1 18. In how many hours 42 such pumps do the same? 42 এটা বলে দিয়েছি। একটা জিনিস ভাব, ইনভার্স প্রপোর্শন আর ডিরেক্ট প্রপোর্শন। অবভিয়াসলি ইনভার্স প্রপোর্শন। কেন ইনভার্স প্রপোর্শন বলছি বলতো? তার কারণ হচ্ছে তুই যতগুলো পাম্প কাজে লাগাবি তত তাড়াতাড়ি খালি হবে। একটা পাম্প 28টা পাম্প 28টা পাম্প দিয়ে 18 আওয়ার্স লাগছিল, তাহলে তুই এবার কি করলি, আরও 14টা পাম্প বাড়িয়ে দিলি, তাহলে টাইম তো কমে যাবে না। যত পাম্প ইউজ করবি তত তাড়াতাড়ি ফাঁকা হবে। 2টো পাম্প চালালি, 3টে পাম্প চালালি, 4টা চালালি, যত পাম্প চালাবি, যত বেশি পাম্প চালাবি তত তাড়াতাড়ি ফাঁকা হবে। সো দিস টু ভেরিয়েবলস আর ইন ইনভার্স প্রপোর্শন। নাও P1 T1 is equal to P2 T2. So from this equation you will be able to find the value of T2. কিছু করার নেই, এটা 28, P1 কত রে 28, T1 কত রে 18, P2 কত 42, T2 জানিস না, করে ফেলিস অঙ্কটা, করে দেবো না। নেক্সট 7 নাম্বার, a stock of food grains is enough for 400 persons for 9 days. তাহলে নাম্বার অফ পার্সনস is equal to 400, আর হচ্ছে গিয়ে হ্যাঁ টাইম ডেজ, দ্যাট মিন ডে লিখলাম হচ্ছে 9, তাহলে P1 400, D1 হচ্ছে 9. How long will the same stock last for 368 persons? তাহলে এখন নাম্বার অফ পার্সনস 368 করে দিয়েছে, ডি চেয়েছে। এবার দেখ তোর বাড়িতে 4 জনের জন্য একটা অ্যামাউন্টের খাবার আনা হয়েছে। হঠাৎ করে তোর কোনো একটা বন্ধু তোকে দুপুরবেলা নেমন্তন্ন করলো, তুই বাড়িতে না খেয়ে বন্ধুর বাড়িতে খেতে চলে গেলি। এবার বাড়িতে পড়ে রইলো হচ্ছে, বাড়িতে তোরা 4 জন খেতেই, ধর তুই একজন চলে গেলি, তো 3 জন খাবে। এবার 3 জন যদি খায়, অবভিয়াসলি খাবার তো একটু বাঁচবে, তোর খাওয়ার অ্যামাউন্টটা তো বেঁচে যাবে। তার মানে তুই যদি রাত্রেও খেতে পারবি, তার মানে নাম্বার অফ পিপল যদি কমে তো খাওয়ার দিনটা বাড়বে, এক বেলা বাড়বে। তোর বাড়িতে 4 জনের জন্য তুই যেহেতু দুপুরে খাচ্ছিলি না, তো খাবারটা রাত্রে বেঁচে গিয়েছিল, তো এক বেলা বাড়ছিল। এখানে কি দিনের হিসাব, 400 জন মিলে 9 দিনে খেত, তাহলে 400 থেকে তুই নাম্বারটা কমিয়ে 368 করে দিয়েছিস, তাহলে এরা অবভিয়াসলি তো বেশি দিন খাবে। If 400 people eat some food in 9 days, then definitely 368 people will eat the same amount of food in 9. তো কত হবে আনসার দ্বারা দেখি, in 400 into 9 is equal to 368 into D2, 368, তাহলে in 400 into 9 divided by 368 days. ক্লিয়ার? নেক্সট পরের অঙ্কে আসে দেখ, এটা পারবি। নেক্সট, a contractor who had a workforce of 630 persons, 8 number 630 persons বলে দিয়েছে, হ্যাঁ ওকে, নাম্বার 630 পার্সন, ফাইন।
আন্ডারটুক টু কমপ্লিট এ পোর্শন অফ স্টেডিয়াম ইন কিছু একটা মান্থ বোঝা যাচ্ছে না, যেটা আমার ছবিতে 1 মিনিট দ্বারা ইন 14 মান্থস বলছো না, মেবি 14 মান্থস হলো, 14 মান্থস কি যায় আসে, তাহলে M1 ইজ ইকুয়াল টু 14 মান্থস। এবার ও বললো যে না P2 জানি না, M2 বলেছে ওকে না, এবার ওকে 9 মান্থসে শেষ করতে লাগবে। 14 মান্থস 12 মান্থস 14 মান্থসই হবে, হ্যাঁ 14 মান্থসই হবে এটা। তো ধর 630টা পিপল 14 মান্থসে কমপ্লিট করতো। এবার ও বললো যে না আমার 14 মান্থস করলে হবে না, আমার টাকা পয়সা টান আছে, আমার টাকা দরকার, আমার তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। কী করবে? বললো আমাকে 9 মান্থসে শেষ করতে হবে। তার মানে 9 মান্থসে যদি ওকে শেষ করতে হয় তাহলে অবভিয়াসলি ওকে নাম্বার অফ পার্সন তো বাড়াতে লাগবে। 630 অব্দি পৌঁছলে নাম্বার অফ পার্সন ওটা 14 মান্থস নেয়। অবভিয়াসলি ইফ ইউ ওয়ান্ট টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন 9 মান্থস দেন ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য টোটাল নাম্বার অফ পার্সন হু উইল ওয়ার্ক ফর ইউর ওয়ার্ক, right? So you have to increase the total number of persons. So person and month, these two variables are in inverse proportion. That means P1 M1 is equal to P2 M2 will be true. Calculate kor মান বস the value বসা শেষ অঙ্ক 8 নাম্বার। আচ্ছা 9 নাম্বার একই রকম করব না। 10 a train moving at a speed of 60 km covers a certain distance of an hour. আচ্ছা what would be the speed cover, হ্যাঁ একই রকম করে ফেলেছি। A garrison of 800 men had provisions for 39 days. পারবি। আচ্ছা a besieged town has provisions for to last for 3 weeks. Its population এত। How many people? হ্যাঁ হয়ে গিয়েছে, এটাও পারবি। A hostel had rations for 60 days for 500 students after 12 days. ওকে এই অঙ্কটা করব, ঠিক আছে। 13 নম্বর অঙ্কটা আমি করব, দেখ ভালো করে। 13 নম্বর অঙ্কটা বলছে a hostel had rations for 60 days. The number of days is equal to 60. VVI অঙ্কটা, হ্যাঁ VVI. The number of students বলে দিয়েছে 500. আফটার 12 ডেজ এই প্যাটার্নে কিন্তু চলছিল। আফটার 12 ডেজ লাইনটা আমি লিখি তোদের বুঝতে সুবিধা হবে। আফটার 12 ডেজ 300 মোর স্টুডেন্টস join the hostel. How long will the remaining rations last? দেখ ভালো করে, কিছু খাবার আনলি, যে খাবারটা 500টা লোকজনের জন্য 60 দিন চলতো। আফটার 12 ডেজ মানে কি, মানে 12 দিন 12 ডেজ অলরেডি এই প্যাটার্নে তো চলেছে, মানে 500 জন করে খেয়েছে 12 দিন। তাহলে দেয়ার ফোর রিমেইনিং বিফোর, ভালো মতো বুঝবি অঙ্কটা, জয়নিং অফ 300 মোর স্টুডেন্টস food was available for 500 students for 60 দিনের জন্য মোট ছিল, সেখান থেকে 12 দিন খেয়ে ফেলেছিল, তার মানে 48 ডেজের জন্য ওদের কাছে মজুদ ছিল খাওয়ার। কেন বললাম? বলেছে আফটার 12 ডেজ 300 মোর স্টুডেন্টস জয়েন। তুই ভাব 12 দিন তো তোরা এভাবেই খেয়েছিস, ধর তুই হোস্টেলটাতে আছিস, তো 12 দিন তো তোরা এভাবে খেয়েছিস, তাহলে তোর 60 দিনের জন্য টোটাল অ্যামাউন্ট অফ ফুড ছিল 60 ডেজের জন্য, তার মধ্যে 12 দিন চলে গেছে, বাকি পড়ে আছে কত 48 ডেজ। তাহলে এই 48 ডেজ খাওয়ার কথা ছিল, এই 500 জনের খাওয়ার কথা ছিল, কিন্তু এখন খাবে কত 800, কারণ 300 বেড়ে গেছে। তো তাহলে অ্যাকচুয়ালি দিস ইজ নট D1, D1 ইজ 48 ডেজ, যেটা বাকি ছিল ফর নাম্বার অফ স্টুডেন্টস 500। নাও নাম্বার অফ স্টুডেন্টস ইজ 500 প্লাস 300 is equal to 800 and D2 is equal to what? এবার দেখ, যদি নাম্বার অফ স্টুডেন্ট বাড়ে তাহলে অবভিয়াসলি কম দিন খাবার চলবে। 500 জন 48 ডেজ খেতি, এখন তোর হাতে 800টা পিপল আছে, যদি 800টা পিপল খাস বাবা তাহলে তো অবভিয়াসলি কম দিন খাবি। এতজন যদি এসে যুক্ত হয়, ছেলেপেলেরা তো স্টুডেন্ট লাইফে একসাথে থাকলে অনেক বেশি বেশি খাবে, তো 500-এর সাথে 300 অ্যাড করে নিয়ে 800 পেয়েছিস, তো 500টা স্টুডেন্ট যদি 48 ডেজ মিলে খেত তাহলে 800টা স্টুডেন্ট তো অবভিয়াসলি কম দিন খাবে। তাহলে কি হলো, নাম্বার অফ স্টুডেন্ট বাড়লো, নাম্বার অফ ডেজটা কমবে, নাম্বার অফ স্টুডেন্টটা বাড়লো, নাম্বার অফ ডেজটা কমবে। দ্যাট মিনস স্টুডেন্ট অ্যান্ড ডে, দিস টু ভেরিয়েবলস আর ইন ইনভার্স প্রপোর্শন, হেন্স D1 S1 is equal to D2 S2.
just put the values of d1 s1 d1 s1 and s2, then you will be able to find the value of d2 with ease. Okay, do the sum করে দেবো না, এটা অবভিয়াসলি শেষ করবে। নেক্সট দেখি তোদের 13 পর কী কী ছিল। আচ্ছা 13 পর তো তোদের সুন্দর করে এমসিকিউ স্টার্ট হয়ে গিয়েছে, এমসিকিউগুলো তো করবি। আর হটস আছে যেটা হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, এটা খুব দুর্দান্ত। হ্যাঁ করবো অঙ্কটা, হটসের অঙ্কটা করি, চল আমারও দেখে করতে ইচ্ছা হবে। এ গ্রুপ অফ 200 মেন, তাহলে M1 ইজ ইকুয়াল টু 200 মেন। আচ্ছা M1 লিখবো না, 200 মেন ছিল আগে, তাদের প্রভিশন ছিল 60 দিনের খাবার, 60 ডেজের খাবার। আফটার 10 ডেজ একই রকম, আফটার 10 ডেজ একই রকম, 10 ডেজ হয়ে গেল, 10 ডেজ হয়ে গেছে, তাহলে এখন পড়ে আছে 50টা ডেজ, রাইট? এই 50 ডেজের জন্য বলেছে, ও তার সাথে সাথে আবার 60 মেন চলেও গেছে, তাহলে এখন নাম্বার অফ মেন হচ্ছে 150। তাহলে কতদিন সেই খাবারটা যাবে দেখ ভালো করে। আগে ছিল হচ্ছে 210 পিপল, যাদের মোট শুরুতে 60 ডেজের খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল 10 জন, এই 210 দিন ফর 10 ডেজ, 210 পিপল ate the food. So the remaining food will be for 60 minus 10 days is equal to 50 days for 210 people. But now total number of people is 200 minus 50, 50 জনই গেল বললাম না, হ্যাঁ 50 না 60 is equal to 150। তাহলে এখন 150টা পড়ে আছে, তাহলে এখন অঙ্কে চলে আয়। M1 210, D1 কত দিনের বাকি ছিল রে? 50 ডেজ, 60 দিনের মোট অ্যারেঞ্জমেন্ট ছিল, তার মধ্যে থেকে তো 10 দিন খেয়ে ফেলেছে, 10 দিনের